আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। ভয়েস অফ প্রিয়াঙ্কা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। চলে এলাম তোমাদের মাঝে দুষ্টু মিষ্টি একটি ভালোবাসার রোমান্টিক গল্প নিয়ে। আশা করছি প্রতিবারের মতো এবারের গল্পটিতেও তোমাদের অন্যরকম এক ভালো লাগা উপহার দিতে পারবো। তো ভিউয়ার্স, চলো কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। এই পিচ্চি মেয়ে চলে এলে তো ধেই ধেই করে নাচতে নাচতে আমাকে বিয়ে করতে। তোমার তো এখনো নাক টিপ দিলে দুধ বের হয়ে আসবে, সেই খেয়াল আছে কি তোমার? হায় আল্লাহ! জামাই, তুমি এত বড় হয়েছো, এত কিছু জানো, আর এখনো এটা জানো না কোথায় টিপ দিলে কি বের হবে? মানে তুমি কি বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি বলতে চাইছো একটু খুলে বলবে কি? মানে, তুমি কি কখনো দুধ খাওনি নাকি? কোথায় টিপ দিলে দুধ বের হয় সেটাও জানো না? কথাটা বলে প্রিয়াঙ্কা দাঁত বের করে খিলখিল করে হাসতে থাকে, যেটা দেখে আশিক অনেকটাই রেগে যায় আর বলতে থাকে। ওই ফাজিল মেয়ে, তোমার দাঁত বের করে হাসা বন্ধ করো। তোমার এসব কিছু আমার ভালো লাগছে না। কি সব শুরু করেছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে না, কি বলো জামাই, আমার মাথা খারাপ হতে যাবে কেন? আমার মাথা তো এতদিন খারাপ ছিল, এখন ঠিক হয়ে গেছে। আমি এখন সম্পূর্ণ সুস্থ আছি, কারণ আমি আমার জামাইকে পেয়ে গেছি। তাহলে এসব পাগলের মতো কি বলছো? আমি তো শুধু এটাই বলছি যে আমার জামাই তো শুধু পায়ে লম্বা হয়েছে, কিন্তু বুদ্ধিতে হয়নি। বুদ্ধি এখনো হাঁটুর নিচেই আছে, মেয়ে মানুষের মতো। তা জামাই, তুমি কবে বড় হবে সেটা তো আমাকে বলে দাও, তাহলে তো আমি একটু নিশ্চিন্তে থাকতে পারি। দেখো, ফাইজলামোর একটা লিমিট আছে। তুমি কিন্তু এখন একটু বেশি ফাইজলামো করছো। কি শুরু করেছো এসব? তোমার কি একটু লজ্জা করছে না? আরে না বাবা, আমার লজ্জা করবে কেন? আজ আমাদের বাসর রাত। আজ আমি আমার জামাইয়ের সঙ্গে কত রোম্যান্স করব, মজা করব, তাহলে এখানে লজ্জার কি আছে? দেখো, ফাজলামো বন্ধ করো। এসব কিছু আমার একদম ভালো লাগছে না। যাও চুপচাপ বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। বলতে প্রিয়াঙ্কা হাত পা ছোড়াছুড়ি করে কান্না শুরু করে দিল, আর সেই সঙ্গে বলতে লাগলো, আজ তার বাসর রাত, আজ সে কোনোভাবেই ঘুমোবে না। আজ সারা রাত সেটা জামাইয়ের সঙ্গে গল্প গুজব করে কাটাবে, জামাইয়ের সঙ্গে রোম্যান্স করবে, গল্প করবে, আর এভাবেই রাত পার হয়ে যাবে। তখনই আশিক প্রিয়াঙ্কাকে একটা ধমক দিয়ে বলতে থাকে। আচ্ছা, এসব কিছু তোমার মাথায় কে ঢুকিয়েছে বলো তো? এইটুকু মেয়ে তুমি এখনই রোমান্সের কি বুঝো? আচ্ছা, আমি ছোট বলে কি কোনো কিছু জানতে পারি না নাকি? আর আমি এতই ছোট নাকি? আমার বয়স 16, ক্লাস 10-এ পড়ছি। আমি সব কিছুই জানি আর সব কিছুই বুঝতে পারছি। তো আমাকে বোকা বোঝাতে এসো না। দেখো, এখন কি তোমার সত্যি মেজাজ খারাপ হয়েছে? এসব ফালতু বকা বন্ধ করো আর বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ো। কাল সকালে তোমার ক্লাস আছে। এই বলে আশিক পাগড়িটা খুলে রেখে আলমারি থেকে একটা লুঙ্গি বের করে সেটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। আর এদিকে প্রিয়াঙ্কা বিছানার উপর বসে আছে। জামাইয়ের এরকম কাণ্ড দেখেছে তো একদম, হাতে তো ভেবেছিল তার জামাই তার মতোই রোমান্টিক হবে, কিন্তু সে যা ভেবেছিল এখন তো তারপরও উল্টো হচ্ছে। তবে এখানে অবাক হওয়ার কিছু নেই, আশিক বরাবরের মতোই এরকম, আর তাদের জানাশোনা করেই তবেই বিয়ে হয়েছে। আশিক মোটেও প্রিয়াঙ্কাকে বিয়ে করার জন্য রাজি ছিল না, একা পরিস্থিতি তাকে বাধ্য করেছে প্রিয়াঙ্কাকে বিয়ে করার জন্য। কি ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন না তো আসলে কি সেই পরিস্থিতি? তো ভিউয়ার্স, চলুন সেই ঘটনাটি আপনাদেরকে খুলে বলি। আজ থেকে 1 বছর আগে প্রিয়াঙ্কা তখন ক্লাস 9 থেকে সবে 10-এ উঠেছে মাত্র। তখনই হঠাৎ করে তাকে যে টিউশন স্যার টিউশন পড়াতো, উনি অসুস্থ হয়ে গ্রামের বাড়িতে চলে যান। সামনেই এইচএসসি পরীক্ষা, তাই এই সময় টিউশন টিচার না থাকা মানে প্রিয়াঙ্কার জন্য খুবই খারাপ একটা সময়। তাছাড়া তার বাবা মা চাই প্রিয়াঙ্কা খুব ভালো করে লেখাপড়া করুক, আর সেই জন্যই প্রিয়াঙ্কার বাবা নতুন টিউশন টিচারের খোঁজ করতে থাকেন এবং বেশ কয়েকটা পত্রিকায় ভালো একজন টিচারের জন্য বিজ্ঞপ্তি দেন। আর তখনই খোঁজ পান আশিকের। আশিক কিছুদিন হলো শহরে এসেছে ইন্টার পাশ করার পর। তার মা বাবার অনেক ইচ্ছে ছেলেকে শহরের ভালো কোনো ভার্সিটিতে পড়াশোনা করাবেন, কিন্তু আদৌ তাদের সেরকম সামর্থ্য ছিল না। তবে আশিক ছিল প্রচণ্ড মেধাবী একজন স্টুডেন্ট, পড়াশোনার প্রতি ছিল তার প্রচণ্ড আগ্রহ, কিন্তু বাবার সামর্থ্যের জন্য সেটা তার জন্য দুষ্কর হয়ে যাচ্ছিল। সে খুব ভালোভাবে বুঝতে পারছিল তার মা বাবা তাকে অদম্য ইচ্ছা নিয়ে শহরে পড়াশোনার জন্য পাঠালেও
তার খরচ চালানো তার বাবার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তার বাবা গ্রামের একজন সাধারণ কৃষক। তাদের আয় খুব সামান্য, যেটা দিয়ে গ্রামের বাড়িতে মোটামুটি চলা যেত। কিন্তু শহরের বাড়িতে একজন মানুষের থাকা খাওয়া খরচই অনেক হয়ে যায়। তাই আশিক এমন কিছু মনে মনে চিন্তা করছিল যাতে সে নিজের খরচ নিজেই বহন করতে পারে। তাই তো সে মনে মনে টিউশনের খোঁজ করতে থাকে। আর তখনই তার সামনে প্রিয়াঙ্কার বাবার নিউজ পেপারে দেওয়া বিজ্ঞাপনটা সামনে চলে আসে। তাছাড়া আশিক যখন গ্রামে থাকতো তখন ও টিউশন পড়াতো। কারণ আপনাদেরকে তো বলাই হলো, তার ফ্যামিলির আর্থিক অবস্থা বরাবরের মতোই খারাপ। আশিক ছোটবেলা থেকেই এমন কিছু আশা করতে চাইতো যাতে পড়াশোনার পাশাপাশি ফ্যামিলির পাশে দাঁড়াতে পারে। তবে পড়াশোনার প্রতি তার বরাবরই অদম্য আগ্রহ। এ পর্যন্ত সবসময় ক্লাসের ফার্স্ট বয় হয়েই এসেছে। আশিক বিজ্ঞাপনটি হাতে পাওয়া মাত্র আর দেরি করলো না। সঙ্গে সঙ্গে ওই বিজ্ঞাপনে দেওয়া ফোন নাম্বারে কল দিল। দুবার রিং হতেই একজন ভদ্রলোক ফোনটি রিসিভ করলেন। আর তখনই আশিক বলতে লাগলো, আসসালামু আলাইকুম। আপনি রফিক সাহেব বলছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলছি, কিন্তু আপনি কে বলছেন? আপনাকে তো চিনতে পারলাম না। আমি আপনার মেয়েকে টিউশন পড়াতে চাই। একটা নিউজ পেপারে বিজ্ঞাপন দেখলাম আর সেখান থেকে আপনার নাম্বারটা নেওয়া। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওখানে দেখো, আমার অফিসের ঠিকানা দেওয়া আছে। তুমি আমার অফিসে চলে এসো। আমার মেয়েকে টিউশন পড়ানোর আগে আমার কাছে ইন্টারভিউ দিতে হবে যে। আচ্ছা স্যার, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কখন আসবো আর কবে আসবো সেটা বলে দিন, কারণ আবার একটা টিউশন খুবই প্রয়োজন। দেখো, অধৈর্য হলে চলবে না। আমার মেয়ের টিউশন টিচার সিলেক্ট করার ক্ষেত্রে আমি অনেক কিছুই যাচাই বাছাই করি। তাই তোমাকে যাচাই বাছাই করে তারপরে সিলেক্ট করব। তাছাড়া তুমি না, আরও অনেকজন আছে যারা আমার মেয়েকে টিউশন পড়াতে চায়। আমি সবার মধ্য থেকে কোনো একজনকেই বেছে নেব, তাই না? কথাটা শুনে আশিকের মনটা হতাশায় পড়ে গেল। কারণ যেখানে অনেকজনই এই টিউশন চাকরি পাওয়ার আশায় ইন্টারভিউ দিতে চাইছে, সেখানে চাকরি পাওয়াটা তো খুবই কঠিন। কিন্তু তারপরেও আশিক হাল ছেড়ে দেওয়ার মতো পাত্র নয়। কারণ তার নিজের উপর কনফিডেন্স আছে। সে এটা বিশ্বাস করে এই টিউশনের চাকরি সে নিজেই পাবে। আর এটা তো আমরা সবাই জানি, যেখানে আত্মবিশ্বাস কাজ করে সে কাজটাতে আমরা সফল হই। আর সেই মনোবাসনা নিয়ে পরের দিন সকালবেলা আশিক পত্রিকাতে দেওয়া ঠিকানা অনুযায়ী চলে গেল। বিশাল বড় অফিস গেটের সামনে সিকিউরিটি দাঁড়িয়ে আছে। তখনই আশিক পত্রিকাটি দেখিয়ে সিকিউরিটির কাছে ভিতরে যাওয়ার অনুমতি চাইল। সিকিউরিটি আশিককে বেশ কিছু প্রশ্ন করে তারপর আশিককে ভিতরে যেতে দিল। আশিক 3 তলার একটা বড় হল রুমে বসে আছে। সে ছাড়া এখানে আরো 4-5 জন মানুষ বসে আছে, সবারই হাতে পত্রিকা। এটা দেখে আশিক বুঝতে পারলে তারাও এটা দেখে আশিক বুঝতে পারলো তারাও এই চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছে। আশিকের মনে হতাশা কাজ করছে, কিন্তু তারপরেও তার সাহস সঞ্চার করতেই হবে। কারণ এই চাকরিটা পাওয়া তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সে খুব মনে জোর নিয়ে সেখানে বসে রইল। কিছুক্ষণ পরে একজন এসে একে একে সবাইকে ভিতরে ডেকে নিয়ে যেতে লাগলো। সবাই বের হয়ে আসছিল। সবারই মুখে ছিল সবারই মুখ ছিল অন্ধকার। কারো মুখে হাসি ছিটে ফোটা ছিল না। আশিক বুঝতে পারলো সবাই রিজেক্টেড হয়েছে। আশিকের মনে তখন হতাশার ছাপ আরও বেড়ে গেল। সে মনে মনে এটাই ভাবছিল, তারও হয়তো এই চাকরিটা করা আর হলো না। কারণ যেখানে সবাই রিজেক্ট হয়ে বের হয়ে যাচ্ছে, সেখানে সে কিভাবে চাকরিটা পাবে। কিন্তু তারপরেও হাল ছেড়ে দিলে চলবে না, শেষ চেষ্টা করতেই হবে। তাই আশিক মনের সাহস নিয়ে কেবিনের ভিতরে প্রবেশ করে। ভিতরে বসে আছেন স্যুটবুট পরা একজন ভদ্রলোক। আশিক সালাম দিয়ে ভিতরে প্রবেশ করলো। ওয়ালাইকুম আসসালাম। আসো, তুমি তো কাল আমাকে ফোন দিয়েছিলে, তাই না? হ্যাঁ স্যার, আমি আপনাকে ফোন দিয়েছিলাম আর আমি এই চাকরিটা করতে চাই, সেজন্যই এখানে আসা। আচ্ছা ঠিক আছে, বলো তুমি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো? জি না, হ্যাঁ মানে আঙ্কেল, আমি এই বছর অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি। এটা শুনেই প্রিয়াঙ্কার বাবা আশিকের দিকে একটু ভ্রু কুঁচকে তাকালো। বেশ কিছুক্ষণ এভাবেই তাকিয়ে থাকার পর তিনি বলতে লাগলেন, আচ্ছা, একটু আগেই যারা এখান থেকে রিজেক্টেড হয়ে বের হয়ে গেছে, তুমি তাদের সম্পর্কে জানাও। সবাই মাস্টার কমপ্লিট করা, বুঝলে? হ্যাঁ স্যার, আমি তাদেরকে দেখেছি। তারা সবাই আমার চাইতে বয়সে বড়। দেখে আমি বুঝতে পেরেছিলাম তারা আমার চাইতে উচ্চশিক্ষিত। তাহলে তুমি কোন সাহসে আমার কেবিন পর্যন্ত আসলে? তোমার কি মনে হয় তুমি এই টিউশন পড়াতে পারবে? সে যোগ্যতা তোমার আছে? স্যার, যোগ্যতা সবসময় থাকে না। কিছু কিছু জিনিস অভিজ্ঞতা দিয়ে অর্জন করে নিতে হয়। হ্যাঁ, আমি মানছি তাদের সবার চাইতে শিক্ষাগত যোগ্যতা আমার অনেকটাই কম। তবে আমি যখন ক্লাস 8-এ পড়ি
তখন থেকেই টিউশন পড়াই, তাই হয়তো তাদের চাইতে আমার অভিজ্ঞতা একটু বেশি। তুমি এত কনফিডেন্সলি বলছো কি করে? তোমার বয়স তো দেখে মনে হচ্ছে তুমি এখনো অনেকটাই ছোট। তাছাড়া তুমি নিজেই বলছো সবেমাত্র অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছো। হ্যাঁ স্যার, আমি যা বলেছি একদম ঠিক কথাই বলেছি। আমি এই বছরই সবেমাত্র অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি। কিন্তু আমি আপনার মেয়েকে টিউশন পড়াতে পারবো। আপনার মেয়ে ক্লাস 10-এ পড়ে, তাই তো? হ্যাঁ, তুমি একদম ঠিক ধরতে পেরেছো। আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে। তবে এর আগে থেকে যতগুলো টিউশন টিচার টিউশন পড়িয়েছে সবাই উচ্চশিক্ষিতই ছিল। স্যার, এতদিন না হয় আপনি আপনার মেয়েকে গ্র্যাজুয়েশন কমপ্লিট বা পিএইচডি করা কাউকে দিয়ে টিউশন করিয়েছেন। এবার না হয় আমার মতো একজন স্টুডেন্টের কাছে দিয়ে দেখুন। আমি আশা করছি তাদের চাইতে আমি আপনার মেয়েকে ভালো পড়াতে পারবো। তোমার কনফিডেন্ট দেখে আমার ভালো লাগলো। আমি সত্যিই জানি না তুমি পারবে কিনা, তবে আমার মনে হচ্ছে তোমাকে একটা সুযোগ দেওয়া প্রয়োজন। তোমার বাসা কোথায় সেটা তো জানা হলো না, তুমি থাকো কোথায়? আমার বাসা থেকে তোমার বাসা কত দূর হবে সেটা জেনে নিলে তো ভালো হয়। না মানে স্যার, আসলে এখানে আমার নিজের কোনো ভাষা নেই। আমি গ্রাম থেকে এসেছি, এখানে পড়াশোনা করার জন্য হোস্টেলে থাকি। এটা শুনে প্রিয়াঙ্কার বাবা বেশ কিছুক্ষণ চুপ করে রইল। তিনি সত্যিই বুঝতে পারছেন না এই ছেলে ওনার মেয়েকে টিউশন পড়াতে পারবে কিনা। ওনার অনেকটাই সন্দেহ সন্দেহ লাগছে। তাই তিনি আবারও আশিককে বলতে লাগলেন, তুমি গ্রাম থেকে এসেছো, সেই কথা আমাকে আরো আগে বললে না কেন? আমার তো যথেষ্টই সন্দেহ আছে তুমি আমার মেয়েকে পড়াতে পারবে কিনা। হ্যাঁ স্যার, আমি গ্রাম থেকে এসেছি। এখানে আমার ফ্যামিলির কেউ থাকে না। তাছাড়া আমার বাবার নিজের পয়সায় আমাকে এত দূর পড়াশোনা করানোর মতো সামর্থ্য নেই। তাই আমি টিউশন করতে চাইছি, যাতে আমি নিজের খরচটা নিজেই চালাতে পারি। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। তুমি আমার মেয়েকে 1 মাস পড়াও, তাহলে আমি বুঝতে পারবো তুমি আমার মেয়েকে ঠিকঠাক মতো পড়াতে পারবে কিনা। এই বলে আশিক প্রিয়াঙ্কার বাবার সঙ্গে কথা বলা শেষ করে প্রিয়াঙ্কার বাবার অফিস থেকে বের হয়ে চলে আসলো। সেখান থেকে সোজা হোস্টেলে। এখানে তার এলাকার একটা পরিচিত বড় ভাই থাকতো, আর সেই এই কয়দিন ধরে আশিকের খাওয়া দাওয়ার দায়িত্ব নিয়েছে। এর জন্য আশিক তার কাছে যথেষ্ট কৃতজ্ঞ। তবে এখানে একটা শর্ত আছে, আশিককে দুবেলা রান্না করে দিতে হয়। যদি 3 বেলা খাবার বিনিময়ে দুবেলা রান্না করে দিতে হয় সেটা তো মন্দ না। তাই আশিক খুশি মনে দুবেলা রান্না সবার জন্য করে দিত। দুপুর আর রাতের সকাল বেলা সবাই বাইরে থেকে নাস্তা নিয়ে আসতো, তাই আশিকও তাদের সঙ্গেই নাস্তা খেয়ে নিতে পারত। আশিক হোস্টেলে এসে বিছানায় শুয়ে পড়ল। অনেকটা পথ হেঁটে এসেছে, তাই তার শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। তখনই আশিকের সেই রুমমেট বড় ভাই আশিককে বলতে লাগলো, কি ব্যাপার আশিক, কোথায় গিয়েছিলি? তোকে দেখতে টায়ার্ড লাগছে, ভার্সিটি তো যাসনি? আসলে ভাইয়া, আপনাকে বলেছিলাম না আমি একটা পত্রিকায় বিজ্ঞাপন দেখেছি টিউশনের জন্য, ওখানে গিয়েছিলাম। ও আচ্ছা, তাই নাকি? তাহলে তো খুবই ভালো। তা কি হলো, তোর চাকরিটা হলো নাকি? ভাইয়া, আসলে এখন আমি শিওর হয়ে কোনো কিছুই বলতে পারছি না। উনি বলেছেন আমি যেন উনার মেয়েকে 1 মাস পড়াই, তারপর যদি উনার ভালো লাগে, উনি যদি দেখতে পান আমি উনার মেয়েকে ভালো পড়াচ্ছি, তাহলে আমাকে দিয়েই পড়াবেন, এমন তাই বলেছেন। তুই পারবি, চেষ্টা করে দেখ। তোর উপর ভরসা আছে, তুই তো বরাবরই ভালো স্টুডেন্ট। হ্যাঁ ভাইয়া, আমি ওনাকে এমনটাই বলে এসেছি। আমার নিজের উপর কনফিডেন্স আছে, তারপর বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। এই বলে আশিক বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। আবার দুপুরের দিকে ঘুম থেকে উঠে সবার জন্য রান্না আর খাওয়া দাওয়া করলো। বিকেলের দিকে পড়তে বসলো। পড়া শেষ করে আবারও রাতের খাবার রান্না করে আর খাবার খেয়ে রাত 10টার দিকে ঘুমিয়ে গেল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই ভার্সিটিতে চলে যায়। ভার্সিটি ছুটি হয় বিকাল 3টায়। আর তারপর প্রিয়াঙ্কাকে টিউশন পড়ানোর টাইম দেওয়া ছিল বিকেল 5টায়। আশিকের ভার্সিটি থেকে প্রিয়াঙ্কার বাসার দূরত্ব হেঁটে গেলে মোটামুটি 50 মিনিটের মতো সময় লাগবে। আশিক সেখান থেকে হোস্টেলে চলে গেল, কারণ তার দুপুরের খাবার খাওয়া হয়নি। এখনো পেটে প্রচন্ড ক্ষুধা লেগেছে। হচ্ছে না কি কিছু খাবার খেয়ে তারপর সেখান থেকে বের হয়ে পড়ে হাঁটতে হাঁটতে 4টা 50 মিনিট বাজে। তখন প্রিয়াঙ্কাদের বাড়ির সামনে এসে দাঁড়ায়। বিশাল বড় এক বাড়ি, বলা চলে রাজকীয় রাজপ্রাসাদ। আশিক গেট পেরিয়ে ভিতরে ঢুকতে যাবে, তখন সিকিউরিটি এসে তাকে আটকে দেয় আর বলতে থাকে, এই যে, হ্যালো, কে আপনি? এইভাবে কোয়া নেই বলা নেই,
বাড়ির ভিতরে হুট করে ঢুকে যাচ্ছেন কেন? এটা তো রফিক সাহেবের বাড়ি। আমি ওনার মেয়েকে টিউশন পড়াবো এখন থেকে। আমি রফিক সাহেবের মেয়ে টিউশন টিচার। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি আগে বড় সাহেবকে ফোন করে নেই। আপনাকে এইভাবে হুটহাট করে বাড়ির ভিতরে ঢুকতে দিতে পারি না। এই বলে সিকিউরিটি আশিককে বাড়ির ভিতরে ঢুকতে না দিয়ে সেখানে দাঁড় করালো। আর তারপর প্রিয়াঙ্কার বাবাকে ফোন দিয়ে সবকিছু খুলে বলল। প্রিয়াঙ্কার বাবা যখন আশিককে বাড়ির ভিতরে যাওয়ার অনুমতি দিল, তখন সিকিউরিটি গার্ড নিজেই আশিককে নিয়ে বাড়ির ভিতরে আসে, সোজা দোতলার ডান পাশে 3 নম্বর রুমে। দরজার সামনে দাঁড়িয়ে নক করে। তখনই প্রিয়াঙ্কা ভিতর থেকে বলতে থাকে, কি ব্যাপার, কি হয়েছে এখানে? এইভাবে দরকারি করা কাজ করছেন কেন? ম্যাডাম, আপনার বাবা আপনার জন্য নতুন টিউশন টিচার পাঠিয়েছেন। উনি এসেছেন, আপনার সঙ্গে কথা বলতে চান। আমি চেঞ্জ করছি, 5 মিনিট বাইরে দাঁড়ান, তারপর আমি নিজেই ডেকে নিব। সিকিউরিটি গার্ড আশিককে সেখানে দাঁড় করিয়ে রেখে নিচে চলে গেল। আশিক সেখানে দাঁড়িয়ে রইল প্রায় 7 মিনিটের মতো। তারপরে প্রিয়াঙ্কা দরজা খুলে বাইরে বের হয়। আশিক তখন পিছন ফিরে দাঁড়িয়েছিল। প্রিয়াঙ্কা পিছন থেকে বলতে থাকে, এই যে মিস্টার, হ্যালো, এদিকে তাকান, আপনার চেহারাখানা দেখে নেই। একজন স্টুডেন্ট তার টিউশন টিচারকে এরকম কথা বলতে পারে, এটা আশিকের ধারণার বাইরে ছিল। কিন্তু বড়লোক বাবার বিগড়ে যাওয়া মেয়ে বলে কথা, হয়তো এমন হতেই পারে। তাই আশিক আর কোনো কিছু চিন্তা না করে পেছনে ফিরে তাকালো আর বলতে লাগলো, হ্যাঁ বলো, কি বলবে? আমার কাছে টিউশন পড়াতে এসেছেন, তা আমাকে টিউশন পড়াতে পারবেন তো? সেই যোগ্যতা আছে তো আপনার? এই বলে প্রিয়াঙ্কা আশিকের দিকে ফিরে তাকায়। সে তো পুরোই অবাক, একটা ছেলে এতটা সুদর্শন হতে পারে এটা তো তার ধারণার বাইরে ছিল। প্রিয়াঙ্কা হাঁ করে আশিকের দিকে তাকিয়ে থাকে, কোনো কথা বলে না। তখনই আশিক প্রিয়াঙ্কাকে বলতে থাকে, কি ব্যাপার, কি হলো? তুমি এভাবে আমার দিকে হা করে তাকিয়ে আছো কেন? কোনো কথা বলছো না কেন? কিন্তু প্রিয়াঙ্কার কোনো ভ্রুক্ষেপ নেই। সে তখনও হাঁ করে আশিকের দিকে তাকিয়ে আছে, একদম অপলক দৃষ্টিতে, যেন সে চোখের পলক ফেলতে ভুলে গেছে। তখনই আশিক প্রিয়াঙ্কার সামনে আঙ্গুলের তুড়ি দিয়ে বলতে লাগলো, এই মেয়ে, কি সমস্যা তোমার? এভাবে তুমি হা করে আমার দিকে তাকিয়ে আছো কেন? কোনো কথা বলছো না কেন? কি বলবো আপনাকে, আমি তো নিজেই সেটা ভেবে পাচ্ছি না। একটা মানুষ এতটা সুন্দর হতে পারে সেটা তো আপনাকে না দেখলে বুঝতামই না। আমি প্রথম দেখাতে আপনার উপর ক্রাশ খেয়ে গেছি। স্টপ দিস ননসেন্স। এসব কি পাগলের মতো কথাবার্তা বলছো তুমি? আমি তোমার টিউশন টিচার, তোমাকে টিউশন পড়াতে এসেছি। হ্যাঁ, আপনি আমাকে টিউশন পড়াতে এসেছেন তো কি হয়েছে? এটা কি কোথাও লেখা আছে নাকি যে আপনার উপর ক্রাশ খাওয়া যাবে না? এটা, হ্যালো, এক্সকিউজ মি, আপনার বাবা আমাকে পাঠিয়েছেন আপনাকে টিউশন পড়ানোর জন্য। এসব ফালতু বকা বন্ধ করুন আর আপনার পড়ার টেবিলে নিয়ে চলুন আমাকে। একটু জোরে ধমক দিয়ে প্রিয়াঙ্কাকে এই কথাটা বলে আশিক। আশিকের ধমকে প্রিয়াঙ্কা একটু ছিটকে গিয়ে সরে দাঁড়ায়। আর তারপরেই নিজেকে সামলে নিয়ে বলতে থাকে, হ্যাঁ স্যার, ঠিক আছে, প্লিজ ভেতরে আসুন। এই বলে প্রিয়াঙ্কা পথ ছেড়ে দিয়ে দাঁড়ায়। আর আশিক রুমের ভিতর প্রবেশ করে। রুমটা বিশাল বড়, বড়লোকের মেয়েদের বেডরুম যেমন হয় আর কি। অনেক সুন্দর করে সাজানো গোছানো পরিপাটি একদম। বিশাল বড় এক বেডরুম, তারই একপাশে সুন্দর করে সাজানো গোছানো একটা পড়ার টেবিল। আশিক পড়ার টেবিলের দিকে এগিয়ে গেল। প্রিয়াঙ্কা তার পিছন পিছন আসলো আর তার পিছনে দাঁড়িয়ে বলতে লাগলো, স্যার, আপনি কি সত্যিই আমাকে টিউশন পড়াতে এসেছেন? তো তোমার কি মনে হচ্ছে আমি এখানে তোমার সঙ্গে পারলাম করার জন্য এসেছি? না স্যার, সেরকমটা কেন মনে হবে? আপনাকে না আমি প্রথম দেখাতেই ক্রাশ খেয়ে গেছি। চুপ করো বেয়াদব মেয়ে, ফালতু কথা বলা বন্ধ করো। তোমাকে এই সব কিছুকে সেটাই আমি বুঝতে পারি না। এইটুকুনি একটা মেয়ে সবেমাত্র ক্লাস 10-এ পড়াশোনা করছে, এখন এসব কথা বলতে তোমার লজ্জা করে না? ও মাস্টার, আমার লজ্জা করবে কেন? আমি সত্যি কথা বলছি, আপনাকে প্রথম দেখাতে ক্রাশ খেয়ে গেছি, বিশ্বাস করেন স্যার। এই পর্যন্ত আমাকে অনেক টিউশন টিচার টিউশন পড়ানোর জন্য বাসায় এসেছে, কিন্তু কারোর প্রতি আমার এরকম ফিল হয়নি। চুপ করো, একদম চুপ, একটাও ফালতু কথা বলবে না তুমি। তোমার ফালতু কথা শুনতে আমি এখানে আসিনি, তোমাকে এখানে আমি প্রাইভেট পড়াতে এসেছি। সো বই খুলে পড়তে বসো। আবারও প্রিয়াঙ্কাকে ধমক দিয়ে এই কথাটা বলে আশিক। আর তখনই কেউ একজন পিছন থেকে দরজা দিয়ে ঢুকতে ঢুকতে আশিককে উদ্দেশ্য করে বলতে থাকে, আরে কে এভাবে আমার মেয়েকে ধমক দিয়ে কথা বলছে? আমি তো সেটাই বুঝতে পারছি না, কার এত বড় সাহস হয়েছে যে আমার মেয়েকে ধমক দিয়ে কথা বলে? আম্মু, ড্যাডি,
আমার জন্য নতুন টিউশন টিচার রেখেছে। উনি এসেছেন। হ্যাঁ, সেটা তো আমি জানতাম। তোমার ড্যাডি আমাকে বলেছিল আজ তোমাকে নতুন টিউশন টিচার পড়াতে আসবে, কিন্তু এভাবে চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন এখানে? আসসালামু আলাইকুম আন্টি, আমি আপনার মেয়ের নতুন টিউশন টিচার। যাই হোক, আপনাকে একটা কথা বলার ছিল, যদি কিছু মনে না করেন তাহলে বলতাম আর কি। বিকেলের নাস্তা খাইয়া তো ঠিক আছে, কোনো সমস্যা নেই আমাদের বাড়িতে, কোনো কিছুর অভাব নেই। তুমি তোমার নাস্তা এবং বেতন সব কিছুই ঠিকঠাক মতো পেয়ে যাবে। শুধু আমার মেয়েকে একটু ভালোভাবে পড়াতে হবে। না মানে আসলে আন্টি, আমি আপনাকে সেভাবে বলতে চাইনি, আমি আপনাকে অন্য কিছু বলতে চেয়েছি। কি বলবে বলো, আমাকে শুনছি। তুমি যা বলবে তাই শুনে নিব, কিন্তু কথা তাই, আমার মেয়েকে ঠিক মতো পড়াতে হবে। ঠিক আছে আন্টি, আপনি এসব কিছু নিয়ে একদম চিন্তা করবেন না, আমি আপনার মেয়েকে ঠিক মতোই পড়াবো। তবে যেটা বলার সেটা হলো, আমার কেন জানি না মনে হচ্ছে আপনার মেয়ের মাথায় একটু সমস্যা আছে। আরে স্যার, আপনি আমার মাথায় সমস্যা বলছেন? আমার তো মনে হচ্ছে আপনার মাথায় সমস্যা। তা না হলে আমার মতো সুস্থ স্বাভাবিক একটা মেয়েকে আপনি মানসিক অসুস্থ বানিয়ে দিতে পারেন না। হ্যাঁ, আমার মেয়ে একদম ঠিক কথাই বলছে। আমার মনে হয় তোমার মাথাতেই সমস্যা আছে। আমার মেয়ের মতো সুন্দরী, রূপবতী, বুদ্ধিমতী মেয়ে সারা এলাকায় খুঁজেও একটা পাবে না তুমি। আশিক প্রিয়াঙ্কার আম্মুকে কি বোঝাতে চাইলো আর প্রিয়াঙ্কার আম্মু কি বুঝলো সে নিজেই এটা বুঝতে পারছে না। কারণ সে প্রিয়াঙ্কার আম্মুকে যেটা বোঝাতে চাইছিল, প্রিয়াঙ্কার আম্মু সেটা না বুঝে উল্টো বুঝলো তাকে। সে তখন প্রিয়াঙ্কার আম্মুকে একটু বলতে লাগলো, আসলে আন্টি, আপনি আমাকে ভুল বুঝতেছেন, আমি আপনাকে সেরকম কোনো কিছুই বলিনি যে এরকমটা আপনি ভাবছেন। ও আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি বলো কি বলতে চাইছিলে। আসলে আমি এটাই বলতে চাইছিলাম, সত্যি আমার মনে হয় আপনার আমের মাথায় সমস্যা আছে। আপনি প্লিজ আপনার মেয়েকে একবার একজন সাইকোলজিস্ট দেখিয়ে নেবেন। একটু সিরিয়াস মোডে এই কথাটা বলাই প্রিয়াঙ্কার আম্মু আশিকের দিকে প্রকোচকে তাকালো আর তারপর বলতে লাগলো, আচ্ছা, তোমাকে কি দেখে মনে হচ্ছে যে আমার মেয়ের মাথায় সমস্যা আছে? বলো তো শুনি। আশিক কিছুক্ষণ চুপ করে রইলো আর তারপর একটু আমতা আমতা করতে করতে বলতে লাগলো, না মানে আসলে আন্টি, একটু আগে যখন সিকিউরিটি গার্ড আমাকে এখানে দাঁড় করিয়ে রেখে গেল আর আপনার মেয়ে দরজা খুলে বাইরে বের হলো, তারপর আমার সঙ্গে যে কথাগুলো বলেছে সেগুলো দেখে আমার মনে হয়েছে আপনার মেয়ের মাথায় সমস্যা আছে। এখন কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা তো আপনারাই ভালো জানেন, আমি তো আর বলতে পারবো না। প্রিয়াঙ্কার আম্মু তখন দুজনকেই একবার দেখে নিল আর তারপর বলতে লাগলো, তার মাথায় সমস্যা আছে আর কে সম্পূর্ণ সুস্থ আছে সেটা না হয় আমি পরে দেখে নেব। তার আগে তুমি আমার মেয়ের পড়া কমপ্লিট করো। পড়া শেষ হওয়ার পর আমি ভেবে দেখব কার মাথা ঠিক আছে আর কার মাথা নষ্ট হয়ে গেছে। এই বলে প্রিয়াঙ্কার আম্মু আশিককে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে বের হয়ে চলে গেল। আর এদিকে আশিকও তখন চুপচাপ চেয়ারে বসে পড়ল, কারণ তার আর কোনো কিছুই বলার নেই বা বলবেই বা কি। প্রিয়াঙ্কার আম্মু রুম থেকে বের হয়ে যাওয়ার পরেই প্রিয়াঙ্কা উঠে গিয়ে রুমের দরজাটা লাগিয়ে দিল। এটা দেখে আশিক প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, কি ব্যাপার তোমার কর্মকাণ্ড, আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। তুমি এভাবে উঠে গিয়ে দরজাটা কেন লাগিয়ে দিলে? আবার পড়ার সময় কেউ আমাকে বিরক্ত করলে সেটা আমার একদম ভালো লাগে না। দরজাটা লাগিয়ে দিয়েছে শুধুমাত্র এই কারণেই যে কেউ যাতে আমাকে এখানে এসে বিরক্ত করতে না পারে। আচ্ছা ঠিক আছে, বই বের করো, আমি তোমাকে পড়া বুঝিয়ে দিচ্ছি। এটা বলতেই প্রিয়াঙ্কা টেবিল থেকে বই নিয়ে আশিকের সামনে রাখলো আর খাতাটাও বের করে আশিকের সামনে ফেলে দিল আর বলতে লাগলো, স্যার, এই নিন বইটা, তো আমাকে অঙ্ক বুঝিয়ে দিন। এই বলে প্রিয়াঙ্কা পাশে থাকা একটা চেয়ারে বসে পড়ল। আর তখনই আশিক প্রিয়াঙ্কার সামনে থেকে বই আর খাতা নিয়ে অঙ্ক করে প্রিয়াঙ্কাকে বোঝাতে শুরু করলো। প্রিয়াঙ্কা বুঝতে পারছে কিনা সেটা বোঝা গেল না। সে হা করে আশিকের দিকে তাকিয়েছিল। আশিক তাকে কোনো কিছু জিজ্ঞাসা করলেও সে তার কোনো রেসপন্স করছিল না। প্রিয়াঙ্কা অপলক দৃষ্টিতে আশিকের দিকে তাকিয়ে তাকিয়ে আর এটা দেখে আশিক প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, কি ব্যাপার, কি হলো তোমার? আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি এভাবে হা করে আমার দিকে তাকিয়ে আছো কেন? এমন একটা হ্যান্ডসাম কিউট ছেলে যদি সামনে এসে বসে থাকে
তাহলে তার দিকে এভাবে না তাকিয়ে থেকে কোনো উপায় আছে নাকি? প্রিয়াঙ্কাকে বারবার বুঝিয়ে বলার পরেও প্রিয়াঙ্কা পড়াশোনায় কোনো মনোযোগ দিয়েছিল না। আশিকের দিকে হা করে তাকিয়েছিল। এই বিষয়টা আশিকের খুবই বিরক্তিকর লাগছিল এবং রেগে যাচ্ছিল। তাই আশিক একটু রেগে গিয়ে প্রিয়াঙ্কাকে বলতে থাকে। এই মেয়ে, সমস্যা কি তোমার? তুমি কি পড়া পড়বে নাকি এভাবে আমার দিকেই তাকিয়ে থাকবে? তাছাড়া তুমি কি সব টিচারের সঙ্গে এমন করতে থাকো? তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ স্যার, এসব আপনি কি বলছেন? আমি কেন সব টিচারের দিকে এভাবে হা করে তাকিয়ে থাকবো? সব টিচার কি আর আপনার মতো দেখতে হ্যান্ডসাম গুড লুকিং ছিল নাকি? এসব ফাইজলামো বন্ধ করো আর পড়াশোনায় মনোযোগ দাও। আবারও ধমক দিয়ে প্রিয়াঙ্কাকে এই কথাটা বলে আশিক। তাই প্রিয়াঙ্কা মন খারাপ করে পড়ায় মনোযোগ দিল। কিছুক্ষণের মধ্যেই প্রিয়াঙ্কার আম্মু এসে আশিকের জন্য নাস্তা দিয়ে গেল আর বলতে লাগলো। দেখো বাবা, তখন আমি তোমাকে যে কথাগুলো বললাম সেটার জন্য মন খারাপ করো না। আসলে আমার মেয়েটা একটু বদমাইশ, ঠিক মতো পড়াশোনা করতে চায় না, তার জন্যই তোমাকে ওগুলো বলা। তুমি ওকে একটু মনোযোগ দিয়ে পড়িও। ঠিক আছে আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না। আর আপনার বলা কথাগুলোর সঙ্গে আপনার মেয়ের ক্যারেক্টারের সম্পূর্ণ মিল আছে। আর এই জন্যই আমি আপনাকে বলেছি আপনার মেয়েকে যত দ্রুত সম্ভব একজন সাইকোলজিস্ট দেখান। প্রিয়াঙ্কার আম্মু তখন কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে বের হয়ে চলে গেল। আর প্রিয়াঙ্কার আম্মু চলে যাওয়ার পরেই প্রিয়াঙ্কা আবারও আশিককে বলতে লাগে। স্যার, আপনি আমার আম্মুকে এই কথাগুলো কেন বললেন? আপনার কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় আমার মাথায় সমস্যা আছে? তোমার মাথায় সমস্যা আছে আমি 300% গ্যারান্টি। যাই হোক, সেই ব্যাপারে আমি তোমার সঙ্গে তর্কে না যাই। তোমাকে এখানে আমি টিউশন পড়াতে এসেছি, পড়ায় মনোযোগ দাও। এই বলে আশিক আবারও প্রিয়াঙ্কাকে পড়াতে শুরু করলো। প্রিয়াঙ্কাও তখন আর কোনো কথা না বলে আশিকের সঙ্গে পড়তে থাকে। আশিক খুব সুন্দর করে তাকে অঙ্ক আর ইংরেজি বুঝিয়ে দিল। প্রিয়াঙ্কার মনে হলো যেন সে একবারেই সবগুলো পড়া মুখস্থ করে নিয়েছে। তার এই পড়াগুলো আর দ্বিতীয়বার পড়ার কোনো প্রয়োজন হবে না। প্রিয়াঙ্কাকে পড়ানো শেষ হলে আশিক নাস্তাটা খেয়ে তারপর চলে গেল। প্রিয়াঙ্কার বাবা বাড়িতে ফিরে আসলেন রাত 8টায়। তিনি বাড়িতে এসেই প্রিয়াঙ্কাকে নিজের রুমে ডেকে নিলেন আর বলতে লাগলেন। প্রিয়াঙ্কা, আজ তোমার নতুন টিউশন টিচার আসার কথা ছিল, উনি কি এসেছিলেন? হ্যাঁ বাবা, নতুন টিউশন টিচারকে আমার অনেক পছন্দ হয়েছে। উনি খুব ভালো পড়াতে পারেন। ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো। আমিও তো অত চিন্তায় ছিলাম তোমাকে ঠিকঠাক মতো পড়াতে পারবে কিনা সেটা নিয়ে। বাবা, চিন্তার কোনো কারণ নেই। উনি খুব ভালোভাবেই আমাকে সমস্ত পড়া বুঝিয়ে দিয়েছেন। আমি তো ঠিক করেছি আমি এখন থেকে এই স্যারের কাছেই টিউশন পড়ব। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই করবে। এই ছেলেটাকে আমি বলে দিয়েছি 1 মাস মাত্র তোমাকে পড়াবে, তারপরে যদি আমাদের ভালো মনে হয় তাহলে তুমি তার কাছেই পড়বে। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে নিজের রুমে চলে গেল। তারপর আবার রাতে পড়তে বসলো। এদিকে আশিক টিউশন পড়ানো শেষ করে বাসায় আস্তে আস্তে 7টার মতো বেজে গেল। বাসে এসে তারপর কিছুক্ষণ সময় বিশ্রাম নিল আর তারপর প্রতিদিনের রুটিন অনুযায়ী রাতের রান্নাটা সেরে নিল। রান্না শেষ হলে খাবার খেয়ে আশিক নিজের পড়া পড়তে বসে। পড়া শেষ করতে করতে রাত 11টার বেশি বেজে গেল। আর তারপর আশিক ঘুমিয়ে গেল। এভাবেই চলছিল দিনগুলো। আর এদিকে প্রিয়াঙ্কা আশিকের উপর অত্যাচারের পরিমাণ দিন দিন বাড়িয়ে দিচ্ছিল। আশিক যখন তাকে পড়া বোঝাতো তখন সে হাঁ করে আশিকের দিকে তাকিয়ে থাকতো। বিভিন্ন রকম ভাবে আশিকের গায়ের সঙ্গে নিজের গা লাগাতো, যে বিষয়গুলো আশিক একদম পছন্দ করতো না। এজন্য সে বিভিন্নবার প্রিয়াঙ্কাকে বিভিন্ন রকম বকাও দিত। দেখো প্রিয়াঙ্কা, তুমি কিন্তু একবারের জন্য এটা ভুলে যাবে না আমি তোমার টিচার হই। তাই আমার সঙ্গে সব সময় ভদ্র আচরণ করার চেষ্টা করবে। চেষ্টা তো করি স্যার, কিন্তু কি করব? আপনার মতো লোভনীয় একটা জিনিস সামনে এসে দাঁড়িয়ে থাকলে তো আর নিজের লোভ সামলানো যায় না, তাই না? ফাইজলামো মার্কা কথা বন্ধ করো। তোমার এসব আমার সত্যিই ভালো লাগে না। তুমি নিজেকে সংযত করো। আমি তোমার টিচার হই, এটা তুমি ভুল করেও ভুলে যেও না। আপনি আমার টিচার হন সেটা তো আমি খুব ভালো করেই জানি। আমি আপনাকে পার্মানেন্ট টিচার বানাতে চাই। মানে তুমি কি বলতে চাইছো আমি কিছু বুঝতে পারছি না। স্যার, আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি আপনার সঙ্গে কোনো মজা করছি না। সত্যি আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। কথাটা বলা শেষ হতে না হতেই আশিক সজোরে প্রিয়াঙ্কার গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিল। চরের গতি এতটাই বেশি ছিল, প্রিয়াঙ্কা নিজেকে সামলাতে না পেরে ছিটকে পড়ে গেল। খাটের কোনায় লেগে প্রিয়াঙ্কার কপাল কেটে গেল। খাটের কোনায় লেগে প্রিয়াঙ্কার কপাল ফেটে গেল। প্রিয়াঙ্কার চিৎকারে সারা বাড়ির সবাই সেখানে দৌড়ে ছুটে আসলো। আর এদিকে আশিক তখনও রাগে ফুসফুস করছে, নিজেকে সামলাতে পারছে না।
সবাই এসে প্রিয়াঙ্কার এমন অবস্থা দেখে তাকে ধরাধরি করে বাসা থেকে বের করে আর তখনই গাড়ি নিয়ে হসপিটালে নিয়ে গেল। এদিকে আশিক আর কোনো কথা না বলে সোজা সেখান থেকে হোস্টেলে ফিরে আসে। দুদিন পর প্রিয়াঙ্কাকে বাড়িতে নিয়ে আসা হয়। আশিক প্রিয়াঙ্কাকে আর পড়াতে আসে না। প্রিয়াঙ্কার কোনো খোঁজ খবর পর্যন্ত নেয়নি। যে ব্যাপারটা প্রিয়াঙ্কার বাবা নোটিস করতে পারেন, তাই প্রিয়াঙ্কার বাবা সেদিন রাতে আশিকের নাম্বারে ফোন দেন। 2-3 বার কল দেওয়ার পরও আশিক ফোনটা রিসিভ করলো না, কারণ আশিক চাইছিল না প্রিয়াঙ্কার বাবার সঙ্গে আর কোনো কথা বাড়াতে। কিন্তু তারপরেও প্রিয়াঙ্কার বাবা বারবার ফোন দেওয়াতে আশিক বাধ্য হয়ে ফোনটা রিসিভ করে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। তোমার কি অবস্থা? তুমি কেমন আছো? এই তো আঙ্কেল, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। হঠাৎ কি মনে করে ফোন দিলাম কিছু তো বুঝতে পারলাম না। দেখো, আমি খুব ভালো করেই জানি তুমি এটা জানো যে আমি কিসের জন্য ফোন দিয়েছি। তারপরও আমি তোমাকে বলছি, তুমি এই কয়দিন ধরে আমাদের বাসায় আসছো না কেন? না মানে আঙ্কেল, আসলে আমি আপনার মেয়েকে আর পড়াতে চাই না। হ্যাঁ, আমি জানি আপনি আমাকে একটা মোটা অঙ্কের টাকা বেতন দেবেন, কিন্তু আপনার মেয়েকে পড়ানো আমার পক্ষে সম্ভব নয়। এসব তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি জানো অন্য জায়গায় তুমি 3টা টিউশন পড়িয়ে যে টাকা বেতন পাবে তার চাইতে বেশি টাকা আমি তোমাকে দিই। হ্যাঁ আঙ্কেল, সেটা আপনাকে বলতে হবে না, সেটা আমি খুব ভালো করে জানি। আপনি আমাকে অনেক বেশি টাকা বেতন দিয়ে থাকেন, কিন্তু তারপরেও আপনার মেয়েকে পড়ানো আমার পক্ষে সম্ভব নয়, তাই আমি আপনাকে না বলে দিলাম। এই বলে আর কোনো কথা না বাড়িয়ে আশিক ফোনটা কেটে দিল। আর তখন প্রিয়াঙ্কার বাবা প্রিয়াঙ্কার কাছে গেলেন এ ব্যাপারে কথা বলার জন্য। প্রিয়াঙ্কা তখন নিজের রুমে শুয়ে বিশ্রাম নিচ্ছিল। প্রিয়াঙ্কার বাবা তার পাশে গিয়ে বসলো আর তারপর তার মাথায় হাত রেখে বলতে লাগলো। কি রে মা, কেমন আছিস? তোর শরীর এখন কেমন আছে? এই তো বাবা, আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে এখন শরীরটা ভালোই লাগছে। তুমি হঠাৎ আমার রুমে কেন? কি হয়েছে? কিছু না, এমনি এসেছি। যাই হোক, তোর একটা কথা বলার ছিল। স্যার তোকে কদিন ধরে পড়াতে আসছে না কেন? প্রিয়াঙ্কা তখন চুপ করে থাকে, কোনো কথাই বলে না। এটা দেখে তার বাবা তাকে বলতে থাকে। কি হলো প্রিয়াঙ্কা, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, তুমি আমার কথার উত্তর কেন দিচ্ছ না? হ্যাঁ? না মানে আসলে বাবা, তোমাকে আমি কি বলবো সেটাই ভেবে পাচ্ছি না, সেই জন্যই তো চুপ করে আছি। তুমি কি স্যারকে কিছু বলেছো নাকি? হ্যাঁ? না মানে দেখো বাবা, আসলে সত্যি কথাটা তোমাকে বলেই ফেলি। স্যারকে আমি প্রথম দেখাতেই আমার ভালো লেগে গেছে, কালকে আমি ভালোবেসে ফেলেছি। কথাটা শুনে যেন আকাশ থেকে পড়লেন প্রিয়াঙ্কার বাবা। তার মেয়ে এমন কিছু একটা বলবে এটা তিনি কোনোদিন কল্পনাও করতে পারেননি। তাই তিনি প্রিয়াঙ্কাকে বলতে লাগলেন। কি বলছো তুমি? এইসব তোমার মাথা ঠিক আছে তো? উনি তোমার স্যার হন? হ্যাঁ বাবা, আমি এটা খুব ভালো করেই জানি উনি আমার, আর সেই জন্যই তোমাকে বলতে ভয় পাচ্ছিলাম। তবে সত্যি এটাই যে আমি ওনাকে ভালোবেসে ফেলেছি। দেখো প্রিয়াঙ্কা, এসব ফাজলামি বন্ধ করো। তুমি খুব ভালো করেই জানো ছেলেটা তোমাকে কতটা মনোযোগ দিয়ে পড়াতো, আর এই কয়দিনে তুমি পড়াশোনায় কতটা এগিয়ে গেছো। হ্যাঁ বাবা, মেয়েটা খুব ভালো করেই জানি। হ্যাঁ বাবা, আমি এটা খুব ভালো করেই জানি, কারণ এখানে কোনো টিচার এসে আমাকে সহজে পড়াতে পারে না, সেজন্য স্যার আমাকে খুব ভালোভাবেই পড়াচ্ছেন। হ্যাঁ, আমি সেই জন্যই তোমাকে বলছি এসব ফাজলামো বন্ধ করো। আমি স্যারকে ফোন দিয়েছিলাম, স্যার বলেছে আসবে না, কিন্তু তারপরও আমি সাইকেল রিকোয়েস্ট করব তোমাকে পড়ানোর জন্য। বলতেই প্রিয়াঙ্কা তখনই হাউমাউ করে তার বাবাকে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে বলতে থাকে। বাবা, আমি সত্যি বলছি, আমি সত্যিই স্যারকে ভালোবেসে ফেলেছি। স্যারকে ছাড়া আমি বাঁচতে পারবো না। প্লিজ বাবা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এসব কি বলছো তুমি? দয়া করে এসব ফালতু বন্ধ করো। তোমার এসব ফাজলামো কথা আমার শুনতে আমি এখানে বসে নেই। তাছাড়া উনি তোমার টিচার হন, কথাটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও। তুমি আমার কথাটা খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও। তুমি খুব ভালো করেই জানো আমি যেটা বলি সেটা করেই ছাড়ি। আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, আমি যদি স্যারকে বিয়ে করতে না পারি তাহলে আমি আমার এই জীবন রাখবো না। পাগলামো বন্ধ করো, এসব পাগলামোর কোনো মানে হয় না। এই বলে প্রিয়াঙ্কার বাবা রুম থেকে বের হয়ে চলে যান। আর তারপর চলে গেল বেশ কিছুদিন। সেদিন প্রিয়াঙ্কার বাবা আশিকের হোস্টেলের খবর নিয়ে সেখানে চলে গেল। আশিক তখন পড়তে বসেছিল। প্রিয়াঙ্কার বাবাকে দেখে উঠে দাঁড়িয়ে সালাম দিল আর তারপরে বলতে লাগলো। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি এখানে? প্রিয়াঙ্কার বাবা তখন কোনো কথা না বলে রুমের ভিতরের চারপাশটা একবার দেখে নিল। একদম বাজে একটা অবস্থা, এখানে কোনো মানুষ থাকতে পারে বলে ভাবা যায় না। কিন্তু তারপরেও প্রিয়াঙ্কার বাবা কোনো কিছু না বলে বিছানার উপর বসলো আর আশিককে বলতে লাগলো। তোমার এখানে থাকতে কোনো সমস্যা হয় না? না আঙ্কেল, কোনো সমস্যা হয় না। তাছাড়া সমস্যা হলেই বা কী করার আছে? আমি তো গরিব ঘরের সন্তান, আমাকে যেভাবেই হোক পড়াশোনাটা করতেই হবে। দেখো, আমি তোমাকে একটা অফার করতে চাই।
তুমি যে বেতন পাও তা পাবে, আমি তোমাকে তার থেকে একটাও কম দেব না, প্রয়োজন হলে আরো বাড়িয়ে দেব। এই বলে প্রিয়াঙ্কার বাবা আশিককে বলতে থাকেন আশিক যেন এখন থেকে তাদের বাড়িতেই থাকে আর সেখান থেকে পড়াশোনা কন্টিনিউ করে, যাতে করে আশিকের সময়ও বাঁচবে, একটা ভালো পরিবেশেও থাকতে পারবে। আশিকের পড়াশোনা ভালো হবে আর সেই সঙ্গে প্রিয়াঙ্কারও। বিষয়টা শোনার পর আশিক বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করলো, কারণ আশিক সেখানে যেতে চায় না প্রিয়াঙ্কার জন্য, আর গেলে লাভ তারই হবে। এটা নিয়ে আশিক বেশ কিছুক্ষণ বিষয়টা চিন্তা করলো। তখনই প্রিয়াঙ্কার বাবা আবারও আশিককে বলতে লাগলো, কি হলো, কিছু ভেবে পাচ্ছ না? শোনো, আমি যা বলছি তা মেনে নাও, এটা তোমার জন্যই ভালো হবে। আসলে আঙ্কেল, আপনাকে আমি কি বলবো সেটাই তো ভেবে পাচ্ছি না বলবো কি। দেখুন, এটা আপনিও জানেন আর আমিও জানি আমার ফ্যামিলির আর্থিক অবস্থা খুবই খারাপ। এই মুহূর্তে আমার জন্য একটা সাপোর্ট খুবই প্রয়োজন। হ্যাঁ, আমি সেটা বুঝতে পারছি, আর সেই জন্যই তোমাকে বলা, তুমি আমার কথা মেনে নাও, এটা তোমার জন্যই খুবই ভালো হবে। এই বলে প্রিয়াঙ্কার বাবা বসে থাকেন, আর কোনো কথা বললেন না। আর এদিকে আশিক তখন বসে বসে চিন্তা করতে লাগলো, সত্যি এই বিষয়টা যদি সে মেনে নেয় তাহলে এটা তার জন্য খুবই ভালো হবে। কারণ এখানে থেকে তাকে দুই বেলা রান্না করতে হয়, প্রায় 10-12 জন মানুষের রান্না। এগুলো করতে তার অনেকটাই সময় চলে যায়, তাই সে পড়াশোনা ঠিক মতো সময় দিতে পারে না। আর যদি সে প্রিয়াঙ্কাদের বাড়িতে থাকে তাহলে এই সময়টাতে সে পড়াশোনা করতে পারবে, কারণ ওই বাড়িতে তো আর তাকে রান্না করে খেতে হবে না। তাই অবশেষে আশিক প্রিয়াঙ্কার বাবাকে বলে, ঠিক আছে আঙ্কেল, আমি আপনার প্রস্তাবে রাজি আছি, কারণ এই মুহূর্তে আমার একটা সাপোর্টিং পয়েন্ট খুবই প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমার যতদিন ইচ্ছা ততদিন তুমি আমার বাড়িতে থাকতে পারো। এমনকি তুমি যদি চাও তাহলে তোমার পড়াশোনার সম্পূর্ণ খরচও আমি বহন করব। না আঙ্কেল, সেটার কোনো প্রয়োজন হবে না। আপনি আমাকে ফ্রিতে থাকতে দিবেন, খেতে দিবেন, এটাই আমার জন্য অনেক কিছু। আমি আমার টিউশনের বেতন থেকেই নিজের পড়াশোনার খরচ চালাতে পারবো। তাছাড়া আপনি তো আমাকে ভালো অঙ্কের একটা টিউশন ফি দেন। হ্যাঁ, সেটা তো আমি বুঝতেই পেরেছি, কিন্তু তোমার ফ্যামিলির আর্থিক অবস্থা ভালো নয়। তুমি যদি তোমার বেতনের টাকাটা তোমার পরিবারকে দাও তাহলে তারা ভালো থাকতে পারবে, আর এখানে তো আমি আছি, তোমার কোনো কিছু প্রয়োজন লাগে সেটা দেখতে পারো। এই বলে প্রিয়াঙ্কার বাবা আশিককে অনেক বুঝিয়ে সুজিয়ে তারপরে নিজের সঙ্গে নিয়েই বাড়িতে ফিরেন। বাড়িতে এসে কলিং বেল চাপ দিতেই প্রিয়াঙ্কার আম্মু এসে দরজা খুলে দিল। প্রিয়াঙ্কার আম্মু আশিককে প্রিয়াঙ্কার বাবার সঙ্গে দেখে অনেকটাই অবাক হন আর বলতে থাকেন, কি ব্যাপার, তুমি ওকে নিয়ে কথা থেকে আসলে? হ্যাঁ, এখানে দাঁড়িয়ে থেকে প্রশ্ন না করে আগে বাড়ির ভেতরে প্রবেশ করতে দাও। সারাদিন অনেক পরিশ্রম করে বাড়িতে ফিরে এসেছি, এবার বিশ্রাম নেওয়াটা খুবই প্রয়োজন, বুঝতে পেরেছো? আমি না হয় সেটা বুঝতে পেরেছি, কিন্তু তোমার মেয়ে তাকে কি করে বুঝবে? আরে তাকে বোঝানোর জন্যই তো ওকে সঙ্গে নিয়ে এসেছি। তুমি এখন এখানে থাকো, হ্যাঁ, আমি একটু বিশ্রাম নিই, তারপর ওকে নিয়ে তারপরে আমার মেয়ের রুমে যাব। হ্যাঁ। এই বলে প্রিয়াঙ্কার বাবা প্রিয়াঙ্কার আম্মুকে পাশ কাটিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো। আর এদিকে প্রিয়াঙ্কার আম্মু তখন পথ ছেড়ে দিয়ে দাঁড়ালো। আশিক বাড়ির ভিতরে প্রবেশ করে। প্রিয়াঙ্কার বাবা আশিককে নিয়ে ড্রয়িং রুমে বসলো। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর প্রিয়াঙ্কার বাবা আশিককে বলল, শোনো, আমি তোমাকে পরে তোমার রুম দেখিয়ে দেবো, আগে তুমি আমার সঙ্গে আসো, আগে মেয়ের সঙ্গে দেখা করে আসি, দেখি আমার মেয়েটা কি করছে। এবারে প্রিয়াঙ্কার বাবা আশিককে নিয়ে উপরে চলে আসে প্রিয়াঙ্কার রুমে। দরজা ভেতর থেকে বন্ধ। বেশ কয়েকবার দরজায় নক করার পর ভেতর থেকে সাড়া পাওয়া যায়। কি ব্যাপার, কি হয়েছে? এভাবে নক করছো কেন? দরজাটা খোল, খুলে তো দেখো কি হয়েছে এখানে। এই বলে প্রিয়াঙ্কার বাবা সেখানে দাঁড়িয়ে থাকেন। বেশ কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা দরজা খুলে বাইরে বের হয়ে আসে। আশিককে দেখে প্রিয়াঙ্কা চমকে গেল আর বলতে লাগলো, আরে স্যার, আপনি এখানে? আশিক প্রিয়াঙ্কার কথার কোনো উত্তর দিল না, চুপচাপ সেখানে দাঁড়িয়ে রইল। আর তখনই আবারও প্রিয়াঙ্কার বাবা প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, দিস ইজ ইউর সারপ্রাইজ গিফট। বল কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে বাবা, থ্যাংক ইউ সো মাচ। আশিক, ভেতরে যাও, প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলো, আমি ড্রয়িং রুমে আছি। হ্যাঁ, পরে আমার কাছে এসো, কেমন? এই বলে প্রিয়াঙ্কার বাবা আশিককে সেখানে রেখে নিজেই সেখান থেকে চলে গেলেন। আর তখনই প্রিয়াঙ্কা আশিকের হাত ধরে টেনে রুমের ভিতরে নিয়ে গেল আর সঙ্গে সঙ্গেই দরজাটা বন্ধ করে দিল। পুরোটা সময় আশিক চুপচাপ আছে, কোনো কথা বলছে না, আর বলবেই বা কি। প্রিয়াঙ্কা আশিকের হাত ধরে টানতে টানতে বিছানার উপর নিয়ে বসালো, আর তারপর সে নিজেই বলতে লাগলো, আই এম সো সরি স্যার, প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো এমন করব না। আচ্ছা ঠিক আছে, তুমি ছোট মানুষ, তুমি ভুল করতেই পারো, তাই বলে তোমার উপর আমার কোনো অভিমান থাকতে পারে না।
তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আপনি ঠিক বলছেন তো স্যার? আমার উপর আপনার কোনো অভিযোগ নেই? হ্যাঁ, আমি একদম ঠিক কথাই বলছি। তোমার উপর আমার কোনো অভিযোগ নেই। শুধু এইটুকুই কথা, আর কখনো এসব ফাইজলামো করবে না। এসব ফাইজলামো আমার ভালো লাগে না। আমি এখানে তোমাকে পড়াতে এসেছি, আমার টাকার প্রয়োজন, তাই। আচ্ছা স্যার, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি আর কখনোই আপনার সঙ্গে এরকম ফাজলামো করব না। তবে আপনি আমাকে কথা দিন, আপনি এখন থেকে প্রতিদিন আমাকে পড়াতে আসবেন তো? আসতে হবে না। এখন থেকে প্রতিদিন আমি এখানেই থাকবো, কারণ তোমার বাবা আমাকে এখানে নিয়ে এসেছেন। বলেছেন আমি যেন এই বাড়িতেই থাকি। এটা শুনেই প্রিয়াঙ্কা অনেক বেশি খুশি হয় আর খুশিতে লাফিয়ে উঠে আশিককে জড়িয়ে ধরেই বলতে থাকে। আই এম সো হ্যাপি স্যার, আই এম সো হ্যাপি। আপনি জানেন না আমি কতটা খুশি হয়েছি। আজ আমার জীবনের সবচাইতে খুশির দিন। আচ্ছা ঠিক আছে, এত খুশি হওয়ার কারণ নেই। এভাবে লাফাতে হবে না, আমি তো এখানেই আছি। এভাবে লাফানোর কি আছে? স্যার, আপনি জানেন না এই কথাটা শুনে আমি কতটা খুশি হয়েছি, যার কারণে আমি এতটা হ্যাপি। আপনি আমার পাশে থাকলে আমার কোনো মন খারাপ আমাকে স্পর্শ করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, এখন রুমের দরজাটা খোলো আর আমাকে বাইরে যেতে দাও। তোমার বাবা ড্রয়িং রুমে আমার জন্য অপেক্ষা করছেন। উনি কি যেন কথা বলবেন আমার সঙ্গে। আচ্ছা ঠিক আছে, যান। তাহলে আমি একটু পরেই আপনার কাছে আসছি, কথা বলবো আপনার সঙ্গে, অনেক কথা জমে আছে। এই বলে প্রিয়াঙ্কা রুমের দরজাটা খুলে দিল আর আশিক তখনই রুম থেকে বের হয়ে বাইরে চলে আসলো। বাইরে এসে আশিক সোজা ড্রয়িং রুমে চলে আসে, যেখানে প্রিয়াঙ্কার বাবা বসেছিল। আশিক ড্রয়িং রুমে আসতেই প্রিয়াঙ্কার বাবা আশিককে পাশে বসতে বলল। আশিক কোনো কথা না বলেই প্রিয়াঙ্কার বাবার পাশেই বসলো। আর তখনই প্রিয়াঙ্কার বাবা আশিকের হাত দুটো ধরে বলতে লাগলো। দেখো, আমি জানি না সেদিন কি হয়েছিল, কিন্তু আমি কিছুটা আন্দাজ করতে পারছি। তাই তোমাকে আমি রিকোয়েস্ট করে একটা কথা বলতে চাই। আমার মেয়েটা আমার কাছে চেয়ে পাইনি এমন কোনো কিছুই নেই। আমি আমার মেয়ের সমস্ত ইচ্ছা পূরণ করেছি সব সময়। তুমি যেদিন থেকে আমার মেয়েকে পড়াতে আসো না, সেই দিন থেকেই আমি দেখছি আমার মেয়েটার ভীষণ মন খারাপ থাকে। সব সময় মুখ ফুলিয়ে বসে থাকে, কারোর সঙ্গে কথা বলতে চায় না, এমনকি স্কুলেও পর্যন্ত যায়নি। এই কয়দিন আর আজ তুমি আমার মেয়েটাকে কতটা উৎফুল্ল হয়ে উঠেছে দেখেছো? হ্যাঁ আঙ্কেল, সেটা আমি দেখতে পেয়েছি, এবং কি হয়েছিল সেটা সম্পূর্ণ ঘটনা ও আমি আপনাকে খুলে বলছি। এবারে আশিক প্রিয়াঙ্কার বাবাকে সেদিনের সম্পূর্ণ ঘটনাটা খুলে বলে। সবকিছু শুনে প্রিয়াঙ্কার বাবা কোনো কথা বলেন না, চুপ করে থাকেন। কি বলবেন সেটাই বুঝতে পারেন না, তাই তিনি আশিককে বলেন। দেখো, যা হয়েছে তা হয়েছে, সেটা ভুলে যাও। এখন কি হবে সেটা দেখতে থাকো। এই বলে প্রিয়াঙ্কার বাবা ওই কথাটাকে সেখানেই সমাপ্ত করতে চান। আর তারপরে প্রিয়াঙ্কার বাবা আশিককে বলতে থাকেন। তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে তোমার রুম দেখিয়ে দিচ্ছি। এই বলে প্রিয়াঙ্কার বাবা আশিককে নিয়ে গেস্ট রুমে চলে গেলেন। সেখানে একটা রুম তিনি আগে থেকেই সুন্দর করে আশিকের জন্য সাজিয়ে রেখেছিলেন। রুমের ভেতর গিয়ে তিনি আশিককে বলতে থাকেন। এই নাও তোমার রুম, এখন থেকে তুমি এই রুমেই থাকবে। তোমার যতদিন ইচ্ছা তুমি ততদিন এই রুমে থাকতে পারো। আর হ্যাঁ, তোমার যা কিছু প্রয়োজন পড়বে সব কিছু আমাকে বলবে, নয়তো তোমার আন্টিকে বলবে, তোমার সব কিছুর ব্যবস্থা করবো। হ্যাঁ, ঠিক আছে আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ আমার এত বড় একটা উপকার করার জন্য। আপনার এই ঋণ আমি কোনোদিন ভুলবো না। তারপর প্রিয়াঙ্কার বাবা সেখান থেকে চলে গেল। আর এদিকে ড্রাইভার গাড়ি থেকে আশিকের প্রয়োজনীয় সব জিনিসপত্র, যেগুলো সে হোস্টেল থেকে নিয়ে এসেছিল, সবগুলো এই রুম পর্যন্ত পৌঁছে দিল। আশিক বিছানায় শুয়ে বিশ্রাম নিতে লাগলো। নরম বিছানা, গা এলিয়ে দিতেই ঘুম চলে আসলো। ঘুম ভাঙলো হঠাৎ কারো স্পর্শ পেয়ে। কেউ একজন তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। হ্যাঁ ভিউয়ার্স, একদম ঠিকই শুনেছেন, প্রিয়াঙ্কা আশিকের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। তখনই আশিকের ঘুম ভেঙে যায়। আশিক লাফ দিয়ে উঠে বসে আর প্রিয়াঙ্কাকে দেখেই বলতে থাকে। কি ব্যাপার, এই সময় তুমি এখানে কেন? আরে স্যার, আপনি মনে হয় ভুলে গেছেন, আমি আপনাকে বলেছিলাম আমি একটু পরেই আপনার সঙ্গে কথা বলতে আসবো। সে না হয় বুঝলাম তুমি আমার সঙ্গে কথা বলতে আসবে। আমি ঘুম থেকে ওঠার পর আসতে পারতে, নয়তো বা এসেছিলে আমাকে দূরে সরিয়ে থেকে ডাক দিতে পারতে। বারে, এমন করে বলছেন যেন আমি দূরের কারোর কাছে চলে এসেছি। আপনি তো আমার স্যার লাগেন, আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিতেই পারি। তাছাড়া আপনি ঘুমাচ্ছিলেন, আপনাকে দেখতে অনেক ভালো লাগছিল, তাই তো আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিলাম। দেখো, যা করার করেছো তার কখনোই করবে না। আমি এরকমটা একদম পছন্দ করব না। কিন্তু কেন? আর আমি কি এমন করলাম
সেটা আপনি পছন্দ করবেন না? তুমি এখানে কিছুই করনি। এই যে তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলে, এটা কি ঠিক হচ্ছিল? বললাম তো আপনাকে ঘুমাতে দেখতে ভালো লাগছিল, তাই আপনার মাথায় একটু হাত বুলিয়ে দিলাম। এখানে অপরাধের কি আছে সেটাই তো বুঝতে পারছি না। তোমাকে এত কিছু বোঝার কোনো প্রয়োজন নেই। তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করবে, আর কখনো এভাবে হুট করে রুমের ভেতর চলে আসবে না। আর আমার গায়ে হাত দেওয়া তো অনেক দূরের কথা। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব, কিন্তু কতটুকু পারবো সেটা আমি জানি না। যাই হোক, আপনি নাস্তার টেবিলে আসুন। আম্মু সবার জন্য সন্ধ্যার নাস্তা বানিয়েছে। হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি চলে আসেন, সবাই একসাথে বসে খাবো। তোমরা কি খেয়ে নাও, আমার এই সময় খাবার খাওয়ার কোনো অভ্যাস নেই। আছে কিনা সেটা শুনতে আমি আসিনি। আপনাকে যেটা বললাম আপনি সেটাই করুন। এক্ষুনি হাত মুখ ধুয়ে নাস্তার টেবিলে চলে আসুন, সবাই একসঙ্গে বসে খাবো। এটাই আমার শেষ কথা। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে গেল। আর এদিকে তখন আশিক বাধ্য হয়ে বিছানা থেকে নেমে হাত মুখ ধুয়ে নাস্তার টেবিলে গেল। কারণ সে খুব ভালো করেই জানে এখন যদি সে প্রিয়াঙ্কার কথা না শুনে তাহলে হয়তো আবার এমনটা হবে যে প্রিয়াঙ্কা সবার সামনে খাবার টেবিল থেকে খাবার নিয়ে আশিকের জন্য রুমে চলে আসবে। তার চাইতে বরঞ্চ এটাই ভালো হয়, খাবার টেবিলে চলে যাওয়া। তাই আশিক নিজেই খাবার টেবিলে চলে আসলো। প্রিয়াঙ্কার মা বাবা দুজনেই খাবার টেবিলে বসেছিল। আশিক আসা মাত্র প্রিয়াঙ্কাও চলে আসলো। তারপর সবাই মিলে একসঙ্গে বসে সন্ধ্যার নাস্তা করে নিল। এদিকে তখনই প্রিয়াঙ্কার আম্মা আশিককে বলতে লাগলো, দেখো, এ বাড়িতে আমরা শুধুমাত্র রাতের খাবারটা একসঙ্গে খেতে পারি, নাই তো আমরা সবাই খুবই ব্যস্ত থাকি। কি, তোমার যখন ক্ষুধা লাগবে তখন বুয়ার কাছ থেকে খাবার চেয়ে খেয়ে নিও। কারো জন্য অপেক্ষা করে বসে থেকো না, তাহলে কিন্তু তোমার পেটে কৃমি মরে যাবে। আচ্ছা ঠিক আছে আন্টি, কোনো সমস্যা নেই। এই বলে খাওয়া শেষ হলে সবাই নিজেদের রুমে চলে গেল। আশিক রুমে এসে পড়তে বসলো। তার ঠিক কিছুক্ষণ পরেই দরজায় কেউ একজন নক করলো। আশিকের রুমের দরজা তখন ভিতর দিক থেকে বন্ধ ছিল। দরজায় নক করার শব্দ পেতেই আশিক উঠে গিয়ে দরজাটা খুলে দিল। আর তখনই প্রিয়াঙ্কাকে সেখানে দেখতে পেয়ে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি আবার এখন এখানে কি করছো? আমি তো পড়তে বসছিলাম। আপনার রুমে পড়ার টেবিলটা তো বড়ই, তাই আমি ভাবছি এখন থেকে প্রতিদিন আমিও এখানে বসেই পড়ব। কিন্তু তোমার রুমে বসে পড়ার জন্য তো যথেষ্ট স্পেস রয়েছে, তাহলে তুমি এখানে কেন পড়বে? আমার এখানে বসে পড়তে ইচ্ছে হয়েছে, তাই আমি এখানে বসে পড়ব। এখানে তো আপনার কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তাছাড়া পুরো বাড়িতেই আমার রাজত্ব চলতে পারে। দেখো, আমি তোমাকে এই কথা একবারও বলিনি। হ্যাঁ আমি জানি এটা তোমার বাড়ি, আর এই বাড়িতে তোমার রাজত্ব চলতেই পারে, কিন্তু তোমার রুমে যথেষ্ট জায়গা থাকার পরেও তুমি এখানে আমার রুমে কেন পড়তে আসবে? ততক্ষণে প্রিয়াঙ্কা আশিকের পাশেই একটা চেয়ার টেনে বসে পড়লো আর বই খুলে পড়তে শুরু করলো। তবে আজকের প্রিয়াঙ্কাকে একটু অন্যরকম দেখাচ্ছে। পড়াশোনায় মনোযোগী, নিজের মতো করে নিজের পড়া কমপ্লিট করছে, যা অনেকটাই আশিককে মুগ্ধ করলো, আবার অবাকও করলো। আশিক কোনো কথা বলল না, সে প্রিয়াঙ্কাকে তার মতোই পড়তে দিল। আর সে নিজেও নিজের পড়া কমপ্লিট করলো। রাত 11টা, দুজনেই পড়া কমপ্লিট করে টেবিল ছেড়ে উঠেছে। আর তখনই প্রিয়াঙ্কা আশিককে বলতে লাগলো, তা বাবা মা এতক্ষণে খাবার খেয়ে রুমে চলে গেছে। চলুন আপনি আর আমি দুজনে একসঙ্গে রাতের খাবারটা খেয়ে নিই। তুমি খেয়ে চলে যাও, আমি পরে খেয়ে নেব। কেন স্যার? এখন তো আর আপনার কোনো কাজ নেই। এখন তো খাবার খেয়ে শুধু ঘুমিয়ে পড়বেন। তাহলে আপনি আমার সঙ্গে চলুন না। আচ্ছা, তুমি সব কিছু হতে আমাকে কেন টানতে চাইছো আমি তো সেটাই বুঝতে পারছি না। বললাম তো তুমি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো, আমি না হয় পরে খেয়ে নেব। না স্যার, আমি আপনার কোনো কথাই শুনবো না। আপনি এক্ষুনি আমার সঙ্গে চলুন, আমরা দুজনে একসঙ্গে বসে রাতের খাবার খাবো। এই বলে আশিক প্রিয়াঙ্কার সঙ্গে যেতে না চাইলেও প্রিয়াঙ্কা জোর করে আশিককে নিজের সঙ্গে নিয়ে গেল। আর তারপর কাজের মেয়েকে তাদের দুজনকে খাবার দিতে বলল। কাজের মেয়ে তাদের দুজনকে খাবার দেওয়ার পর আশিক আর প্রিয়াঙ্কা দুজনে মিলে একসঙ্গে খাবার খেয়ে নিজেদের রুমে চলে যায়। আশিক প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আর তারপর ফজরের নামাজ পড়ে, তারপরে একটু হাঁটতে বের হয়। আর আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে, তারপর আশিক একটু বাইরে হাঁটতে বের হলো। তাকে অন্য কোথাও যেতে হলো না। প্রিয়াঙ্কার বাড়ির সামনে বিশাল বড় একটা বাগান, সেখানেই বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করলো। আর তারপর বাসায় ফিরে আসলো। আশিক রুমে ফিরে এসে ফ্রেশ হয়ে ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। আর তখনই প্রিয়াঙ্কা তার রুমে আসে। প্রিয়াঙ্কা আশিককে দেখা মাত্রই বলতে লাগলো, আরে স্যার, আপনি এত তাড়াতাড়ি রেডি হয়ে গেছেন? হ্যাঁ, আমার ভার্সিটিতে মর্নিং শিফটে ক্লাস আছে, তাই আমাকে যেতে হবে। তাছাড়া এত তাড়াতাড়ি কোথায়, সকাল 8টা বাজে এখন। ও স্যার, আপনি এত তাড়াতাড়ি ভার্সিটিতে যাবেন সেটা আগে কেন বলে রাখলেন না? তাহলে আমি সকাল সকাল আপনার জন্য নাস্তার ব্যবস্থা করে রাখতাম। প্রিয়াঙ্কার কথা শুনে আশিক বুঝতে পারে বাড়িতে এখনো সকালের নাস্তা বানানো হয়নি।
তাই আশিক প্রিয়াঙ্কাকে বলতে থাকে। না, সেটার কোনো প্রয়োজন হবে না। আমার হাতে কিছু টাকা আছে, আমি ক্যান্টিন থেকে কিছু খেয়ে নেব। আমার জন্য চিন্তার কোনো কারণ নেই। আরে স্যার, আপনি এটা কেমন কথা বললেন? আপনি আমাদের বাড়িতে থাকেন আর ক্যান্টিন থেকে খাবার খাবেন, এটা তো হতেই পারে না। আপনি একটু ওয়েট করুন, আমি দেখছি আপনার জন্য কিছু করতে পারি কিনা। তখনই আশিক প্রিয়াঙ্কাকে আটকে দেয় আর কিছু করার জন্য না করে। আর তারপরেই সে প্রিয়াঙ্কাকে না, তোমাকে কোনো কিছুই করতে হবে না। আমি বললাম তুমি ক্যান্টিন থেকে খেয়ে নেবে। এই কথা বলে আশিক বাসা থেকে বের হয়ে চলে গেল। কারণ যেই মেয়েটা কোনোদিন রান্নাঘরে যায়নি, সেই মেয়েটা কি করে রান্না করতে পারে? তাছাড়া এইটুকুনি মেয়ে, এখনো রান্না করার মতো বয়সটা হয়ে ওঠেনি। আশিক ভার্সিটিতে চলে আসে, তারপর ক্যান্টিন থেকে চা পরোটা খেয়ে ক্লাসে চলে যায়। এরপর চলতে থাকে দিন। আশিক প্রিয়াঙ্কাদের বাড়িতেই থাকে আর প্রিয়াঙ্কাকে টিউশন পড়ায়, সেই সঙ্গে নিজের পড়াশোনা চালাচ্ছে। সময় পেরোতে লাগলো, কিন্তু প্রিয়াঙ্কার ব্যবহার দিনকে দিন পরিবর্তন হতে শুরু করলো। প্রিয়াঙ্কা আশিকের উপর আরো আসক্ত হতে শুরু করলো। বলা চলে সেই দিনের বেশিরভাগ সময় আশিকের সঙ্গে কাটাতো। রাতে ঘুমানোর সময়টা শুধু নিজের রুমে গিয়ে ঘুমায়, পারলে সেটাও আশিকের রুমে ঘুমাতো। বিষয়টা তার মা বাবা খুব ভালোভাবেই লক্ষ্য করতে থাকেন। আশিক তাকে পাত্তা না দিলেও সে আশিকের গায়ে পড়ে কথা বলতো, বিভিন্ন রকম অজুহাতে আশিককে স্পর্শ করত, যে বিষয়টা আশিক একদমই সহ্য করতে পারতো না, কিন্তু কিছু বলতেও পারছিল না। কারণ এই মুহূর্তে তার কাছে টাকা খুবই প্রয়োজন। কারণ কিছুদিন আগেই হঠাৎ করে আশিকের বাবা ভীষণ রকম অসুস্থ হয়ে যায়। ওনাকে চিকিৎসা করাতে অনেক টাকার প্রয়োজন। ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার বলেছে অপারেশন করাতে হবে, আর যার জন্য দিতে হবে প্রায় 5 লক্ষ টাকা, যেটা আশিক এবং তার ফ্যামিলির জন্য একদম অসম্ভব বলা চলে। আর এই কথাটা প্রিয়াঙ্কার বাবা কোনোভাবে জানতে পারে, আর তখনই প্রিয়াঙ্কার বাবা আশিককে সান্ত্বনা দিয়ে বলেন, ঠিক আছে, এটা নিয়েই তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তোমার বাবার চিকিৎসার জন্য যত টাকা লাগে সম্পূর্ণ আমি দেব, এবং তোমার বাবাকে ঢাকায় যেন চিকিৎসার ব্যবস্থাও করব আমি। হ্যাঁ, কিন্তু আঙ্কেল, আপনি কেন এতগুলো টাকা দেবেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। তোমাকে অত কিছু করতে হবে না। তুমি ছোট মানুষ, আর ছোট মানুষের সবসময় সব কিছু করতে হয় না। কিন্তু তারপরেও আঙ্কেল, টাকার অঙ্কটা অনেক বড়। তখনই প্রিয়াঙ্কার বাবা বলতে থাকেন, টাকার চাইতেও মানুষের জীবনের মূল্যটা অনেক বেশি বড়। তাই টাকার চিন্তা না করে মানুষের চিন্তা করাটা আগে জরুরি। তাই আশিক আর এই ব্যাপারে কোনো কথা বাড়ালো না, সে চুপচাপ প্রিয়াঙ্কার বাবার কথা মেনে নিল। এরপর দেখতে দেখতে চলে গেল বেশ কিছুদিন। আশিকের বাবার অবস্থা আরও খারাপ হতে লাগলো। আশিক প্রিয়াঙ্কার বাবার সঙ্গে সবকিছু খুলে বলল। প্রিয়াঙ্কার বাবা তখন আশিককে বলল, আরে বাবা, আমি তো তোমাকে বললাম তো, এসব কিছু নিয়ে তোমার চিন্তা করার কোনো কারণ নেই। আমি নিজেই সব ব্যবস্থা করব। আমার এক বন্ধু ডাক্তার আছে, আমি তার সঙ্গে কথা বলে রেখেছি। তুমি তোমার বাড়ির অ্যাড্রেস দাও, আমি ড্রাইভারকে পাঠিয়ে দেব। কাল সকালের মধ্যে তোমার বাবাকে নিয়ে এখানে চলে আসবে, বুঝলে? আচ্ছা আঙ্কেল, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। স্যার, যদি কখনো এই ঋণ শোধ করার মতো অপশন আপনার হাতে আসে, তবে কি আপনি এই ঋণ শোধ করতে চান? হ্যাঁ, অবশ্যই। আমি কারোর প্রতি ঋণ থাকতে চাই না। ঠিক আছে স্যার, তাহলে আপনি আপনার বাবার অপারেশনটা করিয়ে নিন, তারপর না হয় আপনাকে এই ঋণ শোধ করার জন্য একটা উপায় বলে দিব। তবে তখন কিন্তু আপনি না করতে পারবেন না। প্রিয়াঙ্কার বাবা তখন প্রিয়াঙ্কার এই কথাটা শুনে বিষয়টা কিছুটা আন্দাজ করতে পারেন, কিন্তু তারপরেও তিনি নিজের মুখটা বন্ধ রাখেন। আর ঠিক তখনই অপর পাশ থেকে আশিক প্রিয়াঙ্কাকে বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আমি উপকারীর উপকার কখনো ভুলি না। আমাকে যদি কেউ উপকার করে তাহলে আমি সেটা সারা জীবন মনে রাখি। আচ্ছা ঠিক আছে, আপনি কতটা মনে রাখতে পারেন সেটা সময় বলে দেবে। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে গেল। আর এদিকে তখন আশিকের বাবাকে পরের দিন সকালবেলা ঢাকায় নিয়ে আসা হলো। আশিকের বাবার সঙ্গে তার মা আর তার ছোট বোনও এসেছে। কারণ একজনকে তো আর একা একা এত দূরে পাঠিয়ে দেওয়া যায় না। অপারেশনের সময় মিনিমাম একজন মানুষ সঙ্গে থাকতে হবে। আর বাকি রইল আশিকের ছোট বোন, সে তো একা একা বাড়িতে থাকতে পারবে না, তাই তাকেও সঙ্গে করে নিয়ে আসা হয়েছে। পরের দিন সকালবেলা প্রিয়াঙ্কার বাবা আশিকের বাবাকে নিয়ে হসপিটালে চলে গেল। ডাক্তার সব রকম টেস্ট করালেন, আর তারপরেই 2 দিন পরে অপারেশনের তারিখ দিলেন। 2 দিন পর আশিকের বাবার অপারেশন হলো। এখন আশিক অনেকটাই টেনশন মুক্ত। এদিকে প্রিয়াঙ্কার বাবা আশিকের বাবার অপারেশন থেকে শুরু করে হসপিটালের খরচ এবং সবকিছুই মিটিয়ে দিয়েছেন। তারপর দেখতে দেখতে চলে গেল মোটামুটি 15 দিনের মতো সময়। আজ আশিকের বাবাকে হসপিটাল থেকে রিলিজ করা হয়েছে। প্রিয়াঙ্কার বাবা আশিকের বাবাকে হসপিটাল থেকে সোজা তাদের বাসায় নিয়ে এসেছেন।
যদিও আশিকের বাবা মা গ্রামের বাড়িতে চলে যেতে চাইছিলেন, কিন্তু প্রিয়াঙ্কার বাবা সেটা করতে দিলেন না। এদিকে আশিকের বোন সারাদিন বাড়িতেই থাকতো, আর ততদিনে প্রিয়াঙ্কার সঙ্গে তার খুবই ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। দুজন সারাদিন একসাথেই থাকে। আশিকের বোনও ক্লাস 10-এ পড়তো, মানে আশিকের বোন আর প্রিয়াঙ্কা দুজনেই সমবয়সী। প্রিয়াঙ্কার বাবা আশিকের বাবাকে বাসায় নিয়ে আসার ঠিক 3 দিন পর বিকেলবেলা, সেদিন শুক্রবার ছিল, সবাই মিলে ড্রয়িং রুমে বসে গল্প করছেন। তখনই প্রিয়াঙ্কার বাবা আশিকের বাবাকে বলতে থাকেন, ভাই সাহেব, আপনার কাছে আমার একটা কথা বলার ছিল। বুঝতে পারছি না, মানে ওই কিভাবে বলবো। যদি আপনি মানে যাকে বলে ওই অনুমতিটা দিতেন, তাহলে যাকে বলে মানে আর কি ওই বলতেটা পারতাম, বুঝতে পারছেন? ঠিক আছে, কোনো সমস্যা নেই, বলুন কি বলবেন। আসলে বুঝতে পারছি না কিভাবে বলবো। মানে বুঝতে পারছেন তো, আমারও না আর কি ভীষণ ভয় লাগছে। আপনি যদি একটু অভয় দেন তাহলে বলি। আরে ভাই, বললাম তো, এত চিন্তা করার কোনো কারণ নেই। আপনি কি বলবেন বলে ফেলুন। না মানে আসলে অতঃপর তিনি প্রিয়াঙ্কা আর আশিকের সমস্ত ব্যাপারটা খুলে বলেন। প্রিয়াঙ্কা আশিককে ভীষণ রকম পছন্দ করে আর ভালোবাসে। সে আশিককে খুব করে কাছে পেতে চায়, আশিককে বিয়ে করতে চায়। এসব কিছু শুনে আশিকের বাবা বলতে থাকেন, আরে ভাই, এইসব আপনি কি বলছেন? এটা কখনো হতে পারে না। আপনি আমার ছেলেকে কি আপনাদের বাড়িতে থাকতে দিয়েছেন, খেতে দিচ্ছেন? এটাই তো আমাদের জন্য অনেক। তার মধ্যে আবার এইসব কিছুর কেন? দেখুন ভাই, প্লিজ আপনি না করবেন না। আপনার ছেলে কি আমার মেয়েকে না ভীষণ রকমের পছন্দ করে আর ভালোবাসে। আপনার ছেলেকে না পেলে না মনে হয় আমার মেয়ে না জীবনে কোনোদিনও বিয়ে করবে না। কারণ আমি আমার মেয়েকে খুব ভালো করেই চিনি। সে যদি কোনো কিছু না চেয়ে না পায় না, তাহলে ভীষণ রকমের হিংস্র হয়ে যায়। হ্যাঁ, তার মানে আপনি আমাকে কি করতে বলছেন? আমি কিন্তু কিছুই বুঝতে পারতেছি না, একটু খুলে বলবেন কি? তখনই প্রিয়াঙ্কার বাবা আশিকের বাবাকে বলতে থাকেন যেন তিনি আশিকের সাথে কথা বলেন, কারণ তিনি খুব ভালো করেই জানেন আশিককে যদি তার বাবা কোনো কিছু করতে বলে তাহলে সে সেটা কখনোই না বলবে না। তাই তিনি এই সুযোগটাকে কাজে লাগাতে চান, আর সেই চিন্তা করেই ওনাকে এই কথাগুলো বলা। আশিকের বাবা এই কথাগুলো শুনে মহা চিন্তায় পড়ে গেলেন। তিনি কি করবেন কিছুই বুঝতে পারছেন না। এদিকে একদিকে কোটিপতি বাবার একমাত্র মেয়ে, অন্যদিকে নিজের ভাঙা বাড়ি। এসব নিয়ে তিনি চিন্তায় পড়ে যান। তখনই আশিকের বাবাকে প্রিয়াঙ্কার বাবা বলতে থাকেন, দেখুন, আমি কিন্তু খুব ভালো করেই জানি আপনি কি নিয়ে চিন্তা করছেন। ওসব নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। না 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 না, কোনো কারণ নেই। প্রিয়াঙ্কা আমার একমাত্র মেয়ে। আমার ওপরে যত যা কিছু আছে সব কিছুতে একমাত্র মালিক প্রিয়াঙ্কাই হবে। সেই ক্ষেত্রে আপনার ছেলেই সব কিছু পাবে। তাই চিন্তার কোনো কারণ নেই। কিন্তু তারপরও আপনারা মেয়েকে কিছুই দেওয়ার মতো সামর্থ্য যে আমাদের নেই। লাগবে না, আমার মেয়ে যা কিছু প্রয়োজন সব কিছু আমি নিজেই দিয়ে দেবো। আপনার কিচ্ছু করা লাগবে না, আপনি শুধু রাজি হয়ে যান। হ্যাঁ, অতঃপর দুই পরিবারের সম্মতিতেই আশিক আর প্রিয়াঙ্কার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। আর তারপর যা হলো তা তো আপনারা দেখতেই পেলেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, চলুন আপনাদের না হয় বাসর পর্বের শেষটাও বলি। আশিক ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে গেছে, তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে যায়। আর এটা দেখে প্রিয়াঙ্কা রেগে যায়, কিন্তু রেগে গিয়ে কি লাভ? নামাজ আল্লাহর ইবাদত, এটা তো করতেই হবে। তাই প্রিয়াঙ্কা আশিককে মেজাজ না দেখিয়ে অপেক্ষা করতে লাগলো আশিক কখন নামাজ শেষ করবে। প্রায় 1 ঘন্টা পর আশিক নামাজ শেষ করলো, আর নামাজটা গুছিয়ে রেখে বিছানার দিকে এগিয়ে আসলো। আর তখনই দেখতে পেল প্রিয়াঙ্কা তখনও বিছানার উপর বসে আছে। এটা দেখে আশিক তাকে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এখনো বসে আছো কেন? ঘুমাওনি কেন? বললাম তো আমার ওটা চাই, তারপর এই ঘুমাবো। তুমি নিতে পারবে না? প্লিজ এসব পাগলামো বন্ধ করো আর ঘুমিয়ে যাও। আমি যদি নিতে পারি তাহলে তোমার সমস্যা কোথায়? আমি বললাম তো আমি পারবো, তোমার চিন্তার কোনো কারণ নেই। প্লিজ তুমি বোঝার চেষ্টা করো, তুমি এখনো অনেক ছোট, ওসব করার মতো তুমি এখনো উপযুক্ত হওনি। দেখো, একদম মেজাজ খারাপ করো না। তুমি যদি এগুলো করতে থাকো তাহলে কিন্তু আমি চিৎকার করে ফেলবো, এই আমি বলে দিলাম। এই বলে প্রিয়াঙ্কা সত্যি সত্যি চিৎকার শুরু করে দিল। এটা দেখে আশিক প্রিয়াঙ্কার মুখ চেপে ধরলো আর বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, এভাবে জিজ্ঞাসা করো না, তোমার যা চাই সব আমি তোমাকে দিচ্ছি। এটা বলতেই প্রিয়াঙ্কা এক মুহূর্তও দেরি না করে আশিককে জড়িয়ে ধরলো আর তার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। ইচ্ছা মতো চুমু খেতে লাগলো। প্রায় 5 মিনিট ধরে চুমু খাওয়ার পর প্রিয়াঙ্কা আশিককে ছেড়ে দেয়। আশিক এইদিকে গলা কাটা মুরগির মতো ধরফের করতে শুরু করে। এটা দেখে প্রিয়াঙ্কা হাসতে শুরু করে আর বলতে থাকে,
আরে তখন তো খুব করে আমাকে বলেছিলে আমি নাকি পারবো না, আর এখন তোমাকে এতটুকু দিলাম মাত্র তুমি হাঁপিয়ে গেলে। আর এইভাবে কেউ চুমু খায় নাকি? আর একটু হলে তো আমি নিঃশ্বাস বন্ধ হয়ে মরেই যেতাম। ও আচ্ছা তাই বুঝি, তাহলে ভেবে নাও সেটাও আমি পারবো। তক্ষুনি আশিক একটা শয়তানি মার্কা হাসি দিয়ে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে বলতে থাকে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি পারলে আমিও পারবো। তাছাড়া বিয়ে করেছি, বউয়ের থেকে মজা নেব, এটা তো অস্বাভাবিক কিছু নয়। এই বলে আশিক প্রিয়াঙ্কাকে এক টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয়, আর প্রিয়াঙ্কার গলার কাছে ঠোঁট স্পর্শ করতে থাকে, আর হাত দিয়ে প্রিয়াঙ্কার সারা শরীরে শিহরণ দিতে থাকে। আশিকের ছোঁয়া পেয়ে প্রিয়াঙ্কা বারে বারে কেঁপে কেঁপে উঠছিল। সে বারবার জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। আশিক বুঝতে পারছিল প্রিয়াঙ্কা সব কিছুর জন্য একদম প্রস্তুত। তাই সে আর এক মুহূর্তও দেরি না করে প্রিয়াঙ্কাকে নিয়ে ভালোবাসার অতল সাগরে হারিয়ে গেল। প্রায় 1 ঘন্টা ধরে ভালোবাসা আদান প্রদানের পর আশিক প্রিয়াঙ্কাকে ছেড়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ে, আর তখনই প্রিয়াঙ্কা আশিকের বুকের উপরে শুয়ে পড়ে। কি হলো, এতটুকুতেই হারিয়ে গেলে? তখন তো খুব বলেছিলে আমি নাকি পারবো না, এখন তুমি কেন হার মেনে নিলে? আমি তো তোমাকে পিচ্চি ভেবেছিলাম, কিন্তু তুমি যে একটা ধানি লঙ্কা সেটা তো আমি বুঝতে পারিনি। তাহলে এখন তো এটা বুঝতে পারলে ছোট মরিচের ঝাল বেশি। হ্যাঁ, আমি হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। এখন আর কোনো কিছুই বোঝার বাকি নেই আমার। আর এটা আমার জন্যই সুবিধা হয়েছে। এখন আর কোনো কিছুর জন্য অপেক্ষা করতে হবে না। যখন প্রয়োজন হবে তখন সেটা নিজেই আদায় করে নেব। ও আচ্ছা তাই বুঝি। হ্যাঁ তাই। এখন ঘুমাও দেখি। এই বলে আশিক প্রিয়াঙ্কাকে টান দিয়ে নিজের বুকের সঙ্গে জড়িয়ে নিল, আর তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে একটা প্রশান্তির ঘুম দিল, আর সুখী সুন্দর একটা জীবনের স্বপ্ন দেখতে লাগলো। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই ছিল। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সমাপ্ত।